আমরা বেরোচ্ছিলাম, ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল। যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত। কি বললেন? 200 কিলোমিটার বেগে গাড়িটা ছুটে এসেছে। আচ্ছা, 200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি গোটা দেশে চলে, আর বাংলায় 200 কিলোমিটার বেগে গাড়ি চলার রাস্তা রয়েছে নাকি এই ধাক্কা, জোটের ধাক্কা? আর ঠিক এই প্রশ্নটাই তুলেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বিশ্বের চতুর্থ উন্নত দেশ জাপানে গাড়ি চলে 130 থেকে 160 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায়। কালকে ওনাকে যে গাড়িটা ধাক্কা মেরেছে উনি বলেছেন 200 কিলোমিটার পার আওয়ার। একটু মন্তব্য শুনবো। দেখুন, গাড়ির গতি ভারতবর্ষে 200 কিলোমিটার হয় কিনা বা পৃথিবীতে আমি জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধাক্কা মেরেছে, গন্ডগোল হয়েছে, ওনার গাড়িটাকে মেরেছে। এখন উনি বিমানে চললে বিমান দুর্ঘটনার ভয়, গাড়িতে চললে দুর্ঘটনার ভয়, তো যাবেন কোথায়? আর কেন এরকম হচ্ছে? কেবল খবর করার জন্য কি? খবর করার জন্যই কি গাড়ির ধাক্কা, না জোটের ধাক্কা বড়? বোঝাই যাচ্ছে। নইলে বর্ধমান থেকে বাধ্য হয়ে সড়ক পথে ফেরার সময় হঠাৎই হেলিপ্যাডের সামনের রাস্তায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এরকম রেগে যেতে হয় কেন? কেন বলতে হয় জোট থেকে কংগ্রেস বাদ? তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানাইনি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার। হঠাৎ এত রাগ কেন নেত্রীর? কেন তারা জোট ভাঙার তাও বলেছেন। কেন এ রাজ্যে জোট থেকে কংগ্রেস বাদ, কিসের জন্য বাদ তাও ব্যাখ্যা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বাংলায় রাহুল গান্ধীর সংহতি যাত্রা বৃহস্পতিবারই ঢুকছে কোচবিহার দিয়ে। কেন সেই যাত্রা কর্মসূচি মমতাকে জানানো হয়নি? কেন ডাকা হয়নি বলতে চাইছেন কি নেত্রী? তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানাইনি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার। এটা সেই বাচ্চাদের কুমির ডাঙ্গা খেলার মতো রাগ হয়ে গেল না গোটা ব্যাপারটা? কুমির তোমার জলকে নেমেছি না বলায় খেলা থেকে বাদ। কংগ্রেসের কর্মসূচি কংগ্রেস তার কর্মীদের নিয়ে করবে, সেখানে অন্য দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকবে কেন? নাকি তৃণমূল নেত্রী মনে করেন যে কংগ্রেস ভেঙে এই রাজ্যে তার বারবারন্ত, সেই কংগ্রেসের যেটুকু সম্বল এ রাজ্যে টিকে আছে তাও গিলে খাওয়া দরকার? নইলে রাজ্যে সংখ্যালঘু ভোট, মুসলিম, SC ST OBC ভোট চলে যাবে কংগ্রেসের বাক্সে। আর বহুদিন বাদে রাজ্যে সেই সম্ভাবনাও তৈরি হয়েছেন, বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই রাস্তায় দাঁড়িয়েই মমতার ঘোষণা, রাজ্যে কোনো ইন্ডি জোট নেই, তৃণমূল একাই লড়বে রাজ্যে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানাইনি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার। আরে এটাই তো চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই ইন্ডিয়া জোটের বৈঠকের আগে সাত সকালে ভাইপোকে পাঠিয়েছিলেন রাহুলের কাছে দৌত্য কার্য করতে, যাতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথা রাহুল গান্ধী না শোনেন। দৌত্য কার্যে ভাইপো ফেল, কাজ হয়নি। পরপর ইন্ডি বৈঠকে দাবি তুলেছিলেন নেত্রী, রাজ্যভিত্তিক সমঝোতা দিল্লিতেই হোক। জোট মানেনি, সমঝোতা কমিটিতে ঢুকিয়েছিলেন ভাইপোকে, সে বৈঠকও হয়নি। কংগ্রেসকে রাজ্যে 2টি আসন ছাড়ার কথা বলে জানিয়েছিলেন, তার বদলে মেঘালয় আর অরুণাচল থেকে 2টো আসন দিতে হবে তৃণমূল কংগ্রেসকে। নেত্রীর কোনো আবদারই ধোপে ঠেকেনি বৈঠকে। আবার অন্য জোট শরিক CPIMও জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট তো দূরের কথা, কোনো আসন সমঝোতাও নয়। ফলে যা হওয়ার তাই হচ্ছিল, ইন্ডি জোটে ধাক্কা।
নেতৃত্ব বাড়ি ফিরে গেলেন একটা অঙ্ককে মাথায় রেখে। রাজ্যে তৃণমূল বিরোধী ভোট 3 ভাগ হয়ে গেলে সুবিধা আসলে তৃণমূলের, কিন্তু ভোটের যে অঙ্কে সেই সুবিধা মেলে সেই অঙ্ক যে এবার খাটবে না বলেই ধারণা ভোট বিশেষজ্ঞদের। কারণ 2024-এর নির্বাচনটা রাজ্যের সরকার তৈরির নির্বাচন নয়। 2024-এ লোকসভা নির্বাচন হবে দিল্লির সরকার তৈরি করতে, রাজ্যে নয়। সেখানে ইন্ডিয়া হজবরল জোটের কোনো নেতাই এখনো দেশ জুড়ে গ্রহণযোগ্য নয়। তারপর রাজ্যে তৃণমূলের আপাদমস্তক দুর্নীতির কাদা পাক, না বাম না কংগ্রেস কেউই গায়ে মাখতে চাইছে না। ফলে 24-এর নির্বাচনে কার্যত রাজ্যে এক ঘরে হতে চলেছে তৃণমূল কংগ্রেস। সে কারণেই কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। কালকে সকালে জোটে ধাক্কা, বিকেলে ওনার গাড়িতে ধাক্কা, কি বলবেন? কিন্তু ওনার জোটের ধাক্কা বা গাড়িতে ওনার মনের ধাক্কাটা আপনি সামলাতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা? রাস্তায় দাঁড়িয়ে বলছেন আমরা জোটে যাব না। আরে যদি না যান, এটা তো একটা মানে সিদ্ধান্তের ব্যাপার। আপনি ঘোষণা করুন, ভালো করে বলতে পারেন গুছিয়ে। আমার মনে হয় এগুলো সকাল বিকাল স্টেটমেন্ট হচ্ছে, পাল্টাবে। এবং মোদি যা ধাক্কা দিচ্ছেন এরা সোজা হয়ে দাঁড়াতেই পারছে না এখন। একটা বিষয় পরিষ্কার, 2011-র পর তরুণ ব্রিগেড, মহিলা, সংখ্যালঘু মুসলিম, তপশিলি জাতি উপজাতি, মতুয়া ভোট কার্যত ভাগ হয়ে গেছে, সরে যাচ্ছে তৃণমূলের দিক থেকে। লক্ষ্মীর ভাণ্ডারে আজ আর চিঁড়ে ভিজছে না। সে কারণেই বিবাহযোগ্য লক্ষ্মীদের 25,000-এর পাশাপাশি বিয়ের বেনারসি দেওয়ার কথাও বলছেন নেত্রী মমতা। রূপশ্রী এই যে দেখলেন মেয়েদের বিয়ে আছে, ওদের আমরা 25,000 টাকা করে দিই, সাথে আমি আমার তরফ থেকে একটা করে বেনারসি দিলাম ওদের আগাম শুভেচ্ছা জানিয়ে। পাইয়ে দিয়ে ভোটে জেতার সেই পুরনো খেলা মমতার। কিন্তু 24-এর নির্বাচনে রাজ্যে কার্যত এক ঘরে তৃণমূল দলটাকে বাঁচাবে কোন কোড়ামি? মাধ্যম ব্যুরো রিপোর্ট।